হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। আজকে তোমাদের সঙ্গে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্যালকুলাস অর্থাৎ কলনবিদ্যা। এই কলনবিদ্যা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, এটা তোমাদের ফিজিক্সে বিশেষ করে ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারটায় এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ওয়েভ থিওরি তুমি যখন পড়বে বা এই সমস্ত বিভিন্ন জায়গায় তোমার প্রচুরভাবে ইউজ করতে হবে এবং বলা যায় ওভারঅল ফিজিক্সে এর ব্যবহার প্রচুর। কিন্তু সমস্যা এইখানে যে অনেকে তোমরা ফিজিক্স নিয়েছো অর্থাৎ পদার্থবিদ্যা নিয়ে পড়ছো, কিন্তু তোমাদের মেন সাবজেক্টের মধ্যে ম্যাথমেটিক্স নেই। এখন এক্ষেত্রে কি হলো, ম্যাথমেটিক্স না থাকার কারণে স্বভাবতই ক্যালকুলাস নিয়ে তোমার একটা ধোঁয়াশা থেকে যায়। কিন্তু যেটুকু ক্যালকুলাস ফিজিক্সে ইউজ হয় সেটুকু আমরা খুব সহজেই মনে রাখতে পারি এবং খুব সুন্দরভাবে বুঝেই মনে রাখতে পারি। এবং সেখানে ম্যাথমেটিক্সের থেকে একদমই কম কিছু শেখানো হয় না, কমপ্লিট শেখানো হয়। তো তোমরা যদি এই ক্যালকুলাসের ভিডিওটা পুরোটা কমপ্লিটলি দেখো এবং সিরিজ ওয়াইজ দেখো, 1, 2, 3 হিসাবে দেখো, তাহলে তোমার ওয়ান ডাইমেনশনাল মোশনে আপাতত এবং এর পরবর্তীতে আরও অন্যান্য যেখানে ক্যালকুলাসের ব্যবহার আসবে সেখানে কোথাও তোমার আটকাবে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে কোথাও তোমার ক্যালকুলাস নিয়ে কোনো জায়গায় আটকাবেই না। তো চলো শুরু করা যাক ক্যালকুলাস। তো আজকের ভিডিওতে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যালকুলাস, অর্থাৎ এক্স্যাক্টলি ক্যালকুলাসটা কি এবং হোয়াই উই নিড ক্যালকুলাস ইন ফিজিক্স, অর্থাৎ বিজ্ঞানে পদার্থবিদ্যায় আমরা কেন ক্যালকুলাসের ইউজ করব এবং এই ক্যালকুলাস সম্বন্ধে কিছু এক্সট্রা বিষয়, মানে ক্যালকুলাসের মধ্যে ইনক্লুডেড কিছু বিষয় আমরা আলোচনা করব, যেমন ভ্যারিয়েবল অর্থাৎ চল রাশি কি জিনিস সেটা সম্বন্ধে তোমরা আগে একটু ধারণা পেয়েছো। তো সেই চল রাশি রিয়েল এবং ইমাজিনারি দুই প্রকারের হতে পারে, তো সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং হোয়াট ইজ কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক রাশি বলতে আমরা কি বুঝি এবং এক্স্যাক্টলি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ ফাংশন অর্থাৎ অপেক্ষক বলতে আমরা কি বুঝি। দেখো, অপেক্ষক একটা সম্পর্ক, অপেক্ষক হলো আসলে একটা সম্পর্ক। তো কি ধরনের সেই সম্পর্ক সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং ওভারঅল এই সিরিজে পরপর আমি ক্যালকুলাসের যেটুকু ইউজ তোমরা করবে উইদাউট ম্যাথমেটিক্স, অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্স নেই আমি ধরে নিচ্ছি, আর যাদের আছে তাদের তো খুবই ভালো, তাহলে তারপরেও তোমার একদমই কোনো অসুবিধা হবে না, হওয়ার কথাই নয়। তো চলো শুরু করা যাক। প্রথমে হোয়াট ইজ ক্যালকুলাস এটা দিয়েই আমি শুরু করি, অর্থাৎ ক্যালকুলাস বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ক্যালকুলাস। তো চলো, ক্যালকুলাস এনশিয়েন্ট গ্রিকে ক্যালকুলাস শব্দটা মূলত ক্যালকুলাস শব্দটার সাহায্যে আসলে আমরা এইটা বোঝাতে চাই যে ক্যালকুলাস কথাটার যে অর্থ মিনিং সেটা হলো পেবল, PEBBLE, পেবল। পেবল কথাটার অর্থ হলো গণনার জন্য ব্যবহার করা পাথর, টুকরো টুকরো ছোট ছোট পাথর। যেমন করে আমরা যখন দেখা গেলো কোনো চ্যান্টিং করি, তাহলে চ্যান্টিং করার সময় সেক্ষেত্রে আমরা কি করি, দেখা গেলো কেউ যে কোনো ধরনের চ্যান্টিং হতে পারে, যে যে ধর্মে বিশ্বাসী সেই সাপেক্ষে সে একটা চ্যান্টিং করে, বিশেষ কোনো একটা শব্দ নিয়ে সে চ্যান্টিং করতে থাকে। তো তার জন্য 108 বিটস বা বিভিন্ন বিটসের মালা থাকে, সেই মালায় প্রত্যেকটা একটা একটা কী থাকে, পুঁথি থাকে। সেরকম আগেকার দিনে গ্রিকে গণনা করার জন্য ছোট্ট ছোট্ট পাথর, ঠিক এই পুঁথির সমতুল্য ছোট্ট ছোট পাথর ইউজ করা হতো। এই পাথরগুলোকে বলা হতো পেবলস। অর্থাৎ এই যে পাথর, একটা একটা পাথর এখানে যদি আমি জমা করি, একটা পাথর রাখলাম, তারপরে আরেকটা পাথর রাখলাম, আরেকটা পাথর রাখলাম, এরকম করে আমরা টোটাল পাথর গুনে কোনো একটা পার্টিকুলার গণনাকে আমরা সবার সামনে প্রকাশ করতাম। তাহলে গণনা করার এই যে পাথর সেটাকে আমরা বলি পেবল। এই পেবলস কথাটার থেকেই এই ক্যালকুলাস শব্দের উৎপত্তি। কেননা ক্যালকুলাসের সাহায্যে আমরা মূলত কি করি, ক্যালকুলাসের সাহায্যে আমরা কোনো বৃহৎ জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ভেঙে ফেলতে পারি,
বা এই ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোকে যোগ করে একটা বৃহৎ মান তৈরি করতে পারি। কিভাবে আমরা সেগুলো করব সেইগুলোই এবার আমরা পড়তে চলেছি। তো ক্যালকুলাসের ব্যবহার ফিজিক্সের প্রায় সর্বক্ষেত্রেই হয়ে থাকে। ক্যালকুলাসের আবিষ্কার বিজ্ঞানী নিউটন করেছিলেন। এই যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাস নিয়ে আরও অনেক বিজ্ঞানী কাজ করেছেন, কিন্তু এই যে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে আমরা স্যার আইজাক নিউটনকেই বলে থাকি। তো এই যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসটা একটা গাণিতিক টুলস, অর্থাৎ গাণিতিক টুলস বা ম্যাথমেটিক্যাল টুলস। টুলস বলতে আমরা কি বুঝি? টুলস বলতে ধরো তুমি ইট ভাঙবে, তাহলে তোমার ইট ভাঙার জন্য হাতুড়ি লাগবে। তাহলে হাতুড়িটা হচ্ছে ইট ভাঙার জন্য, অর্থাৎ ইটকে ছোট ছোট পার্টে ডিভাইড করার জন্য একটা টুলস হয়ে গেল। তাহলে হাতুড়ি একটা টুলস। তুমি গাছ কাটবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কুঠার তোমার কাছে একটা টুলস, তুমি ওই টুলসটা ইউজ করে গাছটাকে কাটতে পারবে। আগেকার দিনে পশু শিকার করার জন্য বিভিন্ন টুলস আদিম মানুষ তারা ইউজ করতো। তাহলে এই যে টুলস, এগুলোকে বলা হয় টুলস। তুমি কোনো একটা কেক কাটবে, ছুরি লাগবে, ছুরিটা হচ্ছে কেক কাটার জন্য একটা টুলস। তো সেই রকম কোনো একটা রাশিকে, কোয়ান্টিটিকে আমরা এই যে বিভাজন করব বা বিভাজিত কোয়ান্টিটিগুলোকে যোগ করব, সেই যোগ করার জন্য আমরা ক্যালকুলাস ইউজ করে থাকি। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমরা ভাগ শিখেছি, বিয়োগ শিখেছি, যোগ শিখেছি, তাহলে আলাদা করে ক্যালকুলাস কেন ইউজ করব? দেখো, ক্যালকুলাস তুমি ইউজ না করলে সমস্যা তোমার কি হবে? দেখো, তুমি যদি পৃথিবী থেকে চন্দ্রযান পাঠাতে চাও চাঁদের উপরে, বা তুমি মঙ্গলযান পাঠাতে চাও, তাহলে পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কত তো তোমার জানা লাগবে, তাই তো? তাহলে এই যে পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব, বা পৃথিবী থেকে চাঁদের এই যে দূরত্ব, সেই দূরত্বটা মাপার জন্য আমরা কিন্তু কখনো কোনো ফিতা ইউজ করিনি, তাই তো? তুমি কি ইউজ করেছিলে, দেখেছিলে যে একটা বড় ফিতা নিলাম, নিয়ে চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত দূরত্ব মাপলাম? এমনটি সম্ভব নয়, তাই তো? তাহলে আমরা এখানে কোনো ফিতা ইউজ করিনি কিন্তু। তাহলে এই সমস্ত পরিমাপ আমরা করলাম কি করে? বা পারমাণবিক ব্যাসার্ধ, ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপ, তাই না, এগুলো আমরা করলাম কি করে? এগুলো আমরা গণিতের সাহায্যে বা অঙ্কের সাহায্য নিয়ে আমরা করেছি। তাই আমরা পরিমাপের চ্যাপ্টারে বলেছিলাম ভৌত রাশির সংজ্ঞায় যে যে সমস্ত রাশিকে কি করা যায়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায়, অর্থাৎ সমস্ত পরিমাপের জন্য প্রত্যক্ষভাবে কোনো যন্ত্র ইউজ করার প্রয়োজন নেই, তাই তো? তাহলে এক্ষেত্রে বৃহৎ দূরত্ব বা ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করার জন্য আমরা যে ম্যাথমেটিক্স ইউজ করি সেটা আসলেই ক্যালকুলাস। তাহলে আমরা ক্যালকুলাসের সাহায্যে অনেক জিনিস করতে পারি, আমরা সেগুলো এবার পরপর দেখতে থাকবো। তো চলো, ইন্ট্রোডাকশন শেষ হলো, এবার আমরা দেখি যে ক্যালকুলাসের প্রয়োগ কিভাবে করব এবং সেই ক্যালকুলাস সম্বন্ধে ডিটেলস জানতে আমাদের আরও কি কি জানার প্রয়োজন হবে। চলো, তাহলে প্রথমে আমরা এবার ক্যালকুলাস সম্বন্ধে জেনে নিলাম। এবার আমরা ভ্যারিয়েবল সম্বন্ধে আলোচনা করি। হোয়াট ইজ ভ্যারিয়েবল কোয়ান্টিটি? হোয়াট ইজ ভ্যারিয়েবল কোয়ান্টিটি? আমরা ভ্যারিয়েবল সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বা চলরাশি। তোমরা এর আগে ক্লাস 6 থেকেই পড়ে আসছো যে চলরাশি কি জিনিস, যে রাশির মান পরিবর্তন হয় তাকে আমরা বলতে পারি চলরাশি। ধরো বাজারে একজন বিক্রেতা আছেন, যিনি কোনো একটা কিছু বিক্রি করছেন। মনে করো ইনি দেখা গেল বেগুন বিক্রি করছেন বা ইনি চাল বিক্রি করছেন। আমি ধরে নিই যে ইনি চাল বিক্রি করছেন, তাহলে ইনি হলেন রাইস ভেন্ডর। তাহলে ইনি কি বিক্রি করছেন? চাল বিক্রি করছে, ঠিক আছে? কোনো একটা দোকানে একজন দোকানি মনে করো চাল বিক্রি করছে। আচ্ছা, একজন ব্যক্তি তার দিকে এগিয়ে এলো, একজন ব্যক্তি তার দিকে এগিয়ে এলো চাল নেওয়ার জন্য, আর একজন ব্যক্তি তার দিকে এগিয়ে গেল চাল নেওয়ার জন্য, আর একজন ব্যক্তিও তার দিকে এগিয়ে এলো চাল নেওয়ার জন্য। ব্যক্তি 1 2 3, এই তিনজন ব্যক্তি এখানে চাল নিতে আসবে। এবার ধরে নিই 1 নম্বর ব্যক্তি যখন রাইস ভেন্ডারের কাছে এসে বলছে, বিক্রেতার কাছে এসে বলছে যে আমাকে চাল দিন এবং চালের কেজি কত করে। ইনি বললেন যে চাল 50 টাকা পার কেজি। তাহলে ইনি কি বললেন যে প্রতি কেজি চালের দাম কত? 50 টাকা। তাহলে রুপিস
50 পার কেজি। তাহলে ইনি বললেন যে প্রতি কেজি চালের দাম 50 টাকা। ঠিক আছে, এখন ইনি এলেন 1 নম্বর ব্যক্তি, তিনি বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে তুমি আমাকে 10 কেজি চাল দাও। তাহলে ইনি কিনে নিলেন কত? 10 কেজি চাল। ভালো, তাহলে ইনি 10 কেজি চাল কিনেছেন মানে ইনি কত টাকা দেবেন? ইনি পে করবেন 10 × 50 অর্থাৎ 500। তাহলে ইনি পেমেন্ট করলেন ₹500। ঠিক আছে, এখন 2 নম্বর ব্যক্তি এলো চাল নিতে। আচ্ছা, ইনি এসে বললেন যে আমাকে 2 কেজি চাল দাও। ভালো, উনি 2 কেজি চাল দিয়ে দিলেন। 2 কেজি চালের জন্য উনি ওনাকে চার্জ করলেন কত? 50 × 2 অর্থাৎ 100 রুপিস। তাহলে 2 নম্বর ব্যক্তি 100 রুপিস দিয়ে চালটা নিয়ে চলে গেল। এবার 3 নম্বর ব্যক্তির পালা। 3 নম্বর ব্যক্তি এলো, এসে বলল আমাকেও চাল দিন, আমাকে চাল দিন 7 কেজি। আচ্ছা ভালো, 7 কেজি চাল ইনি নিলেন, নিয়ে ইনি কত পে করবেন? 1 কেজি চালের দাম 50 টাকা, 7 কেজি চালের দাম কত হবে? 350 টাকা। তাহলে ইনি 350 টাকা পেমেন্ট করলেন। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, এক্ষেত্রে চালের প্রতি কেজি চালের দাম, প্রতি কেজি চালের দাম, এই যে তাহলে প্রাইস অফ রাইস, রাইসের যে প্রাইস, প্রাইস পার কেজি, সেটা এই 3 জন ব্যক্তির ক্ষেত্রে কি ভেন্ডর আলাদা বলেছে না কি বলেছে? দেখো, 1 নম্বর ব্যক্তি যখন এলো তাকেও বললো চাল 50 টাকা পার কেজি, 2 নম্বর যখন এলো তখনও 50 টাকা পার কেজি, 3 নম্বর ব্যক্তি যখন এলো তখনও 50 টাকা পার কেজি। অর্থাৎ এখানে চালের প্রতি কেজি চালের দামে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা বলতে পারবো প্রাইস পার কেজি ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা ধ্রুবক রাশি। ঠিক আছে, তাহলে দিস ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। কিন্তু কে আসবে চাল কিনতে সেটা তো আগের থেকে ডিসাইডেড নেই, স্ক্রিপ্টেড নয়, আমরা জানি না, যার লাগবে সে আসবে। তাহলে সে কত কেজি চাল নেবে সেটাও আমরা জানি না, এবং চাল সে কতটা নিল সেই অনুসারে সে পেমেন্ট করবে, তাই তো? তাহলে সে এক্স্যাক্টলি কত পেমেন্ট করবে সেটাও আমরা জানি না। তার মানে কি, দেখো 1 নম্বর ব্যক্তি 10 কেজি চাল নিল, 2 নম্বর ব্যক্তি 2 কেজি চাল নিল, 3 নম্বর ব্যক্তি 7 কেজি চাল নিল। তার মানে এখানে নেওয়া তাদের দ্বারা গৃহীত চালের পরিমাণ, ঠিক আছে, তাহলে তারা যে পরিমাণ চাল কিনলো, তাই তো? তাহলে রাইস দে বট, তারা যে পরিমাণ চাল কিনলো, রাইস দে বট, তারা যে পরিমাণ চাল কিনলো, ঠিক আছে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ রাইস দে বট, তারা যেটুকু চাল কিনেছে তার পরিমাণ, দেখো 10 কেজি, 2 কেজি, 7 কেজি, তার মানে পরিমাণ চেঞ্জিং, অর্থাৎ দিস কোয়ান্টিটি ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু পার্সেন্ট, তাই তো? তাহলে কে আসবে, তার কতটা লাগবে সেটা আমরা আগে থেকে ডিসাইড করতে পারবো না, তাই তো? তার মানে আমরা বলতে পারি কোয়ান্টিটি অফ রাইস দে বট ইজ আ ভ্যারিয়েবল। তাহলে এটা কি হবে? ইট ইজ আ ভ্যারিয়েবল, অর্থাৎ এটা একটা চল রাশি। কিন্তু এখানে আমরা কি দেখলাম? দিস ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার কারণ সবার ক্ষেত্রেই ব্যক্তির কাছে চালের দাম 50 কেজি। সেলর খুব স্ট্রিক্ট, কারোর ক্ষেত্রে সে দাম কমাবে বা বাড়াবে না, কেউ বন্ধু বা কেউ শত্রু এমন নয়, ব্যবসার পলিসি আছে, সেই পলিসি মতো সে প্রত্যেকের কাছেই দাম 50 রুপিস পার কেজি ওটা ফিক্সড রেখে দিয়েছে। তার মানে যে রাশি পরিবর্তনশীল নয় তাকে আমরা বলবো কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক রাশি। অ্যান্ড হুইচ কোয়ান্টিটি ইজ চেঞ্জিং, চেঞ্জিং উইথ রেসপেক্ট টু সামথিং, কোনো কিছুর কারণে বা কোনো কিছুর সাপেক্ষে যে রাশি পরিবর্তন হয় তাকেই আমরা বলবো ভ্যারিয়েবল। তার মানে হিয়ার দ্য কোয়ান্টিটি অফ রাইস দে বট, অর্থাৎ বট বাই এভরি পার্সন ইজ চেঞ্জিং, পার্সন টু পার্সন ইট ইজ চেঞ্জিং। তাহলে এটা আমরা বলতে পারবো পরিবর্তনশীল রাশি, তাই এটাকে আমরা বলতে পারবো ভ্যারিয়েবল। সেই রকম একইভাবে অ্যামাউন্ট দে পেড, আমরা যদি বলি অ্যামাউন্ট দে পেড, ফার্স্ট
ফার্স্ট পার্সন যে ছিল সে কত টাকা দিয়েছিল 500 টাকা, দ্বিতীয় যে ছিল সে কত দিয়েছিল 100 টাকা, তৃতীয় যে ছিল সে কত দিয়েছিল 350 টাকা। ঠিক আছে, তাহলে পেমেন্ট দে মেড, তাহলে যে পেমেন্ট তারা করলো ইজ অলসো ভ্যারিয়েবল, তাই না? তার কারণ যে পরিমাণ টাকা তারা পেমেন্ট করলো সেটাও একটা ভ্যারিয়েবল, বুঝলাম? তাহলে যে পরিমাণ অর্থ তারা পেমেন্ট করেছে সেটাও ভ্যারিয়েবল। তাহলে আমরা বুঝলাম চল রাশি কাকে বলে, তাই তো? ফিজিক্সে চল রাশির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, ক্যালকুলাসে চল রাশির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা পরপর এই সিরিজে ক্লিয়ার করতে করতে যাব। আশা করি তোমরা ভ্যারিয়েবল সম্বন্ধে প্রপার ধারণা পেয়েছো এবং কনস্ট্যান্ট সম্বন্ধে প্রপার ধারণা পেয়েছো। চলো এইবার আমরা ভ্যারিয়েবলের কিছু ক্লাসিফিকেশন জেনে নিই। তাহলে এটা তোমরা নোট করে নাও, তাহলে কখনো আর ভুলবে না। তো চলো এবার দেখো আমরা পড়ব কি ক্লাসিফিকেশনস অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের কি কি ভাগ হতে পারে? দেখো, ভ্যারিয়েবল মে বি independent and variable may be dependent। তাহলে কি হতে পারে? ডিপেন্ডেন্ট হতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। কি বললাম? ভ্যারিয়েবল মে বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মে বি ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন চল হতে পারে এবং অধীন চল হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি? ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা বুঝি স্বাধীন, তাহলে এটা হলো স্বাধীন চল, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে এটা কি হবে? এটা হবে অধীন চল। তাহলে কি বললাম? এটা হবে অধীন চল। তাহলে একটা স্বাধীন চল হতে পারে আর একটা অধীন চল হতে পারে। এবার আমরা ভালো করে বুঝি কোনটা অধীন আর কোনটা স্বাধীন। আমরা বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি কোনটা অধীন চল এবং কোনটা স্বাধীন চল। তুমি তোমাদের কথা নিয়ে ভাবো, তুমি এখন পড়াশোনা করছো, তোমার পড়াশোনার খরচ কে দিচ্ছে? তোমার বাবা দিচ্ছে, মা দিচ্ছে, খুব রেয়ার কেস হলে তুমি নিজে করছো। হ্যাঁ, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, কেউ না কেউ তোমাকে হেল্প করছে পড়াশোনা করার জন্য এবং তারাই অর্থ যোগাচ্ছে তোমার, তারপর তুমি কাজ চালিয়ে যাচ্ছ, তাই তো? এখন দেখো, মনে করো তুমি আমার কাছে পড়তে এসছো, ঠিক আছে? তুমি আমার কাছে পড়তে আসলে তুমি একটা পড়া করনি, আমার তোমাকে শাসন করা উচিত, কিন্তু শাসন না করে আমি রাগ করে তোমাকে খুব মারলাম। খুব মারার ফলে এতটাই মারলাম যে তুমি খুব দুঃখ পেলে এবং প্রচুর বেশি মেরে ফেলেছি আমি। আচ্ছা, তাহলে দুঃখটা এখন যখন তোমার বাড়ির লোক জানতে পারবে তখন তাদের দুঃখ হবে না? হবে না? অবশ্যই হবে। তাহলে কি হবে? যখন তোমাকে আমি আঘাত করব, তোমার আঘাতের প্রভাব অন্য কোথাও সঞ্চালিত হচ্ছে, অর্থাৎ তোমার বাবা মাও সেই আঘাতের প্রভাবে প্রভাবিত হয়ে কান্নাকাটি শুরু করেছে বা আমার প্রতি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, তাই তো? এবার দেখো, এই যে বাবা মা তোমার সমস্ত পড়াশোনার খরচ বা তোমার বাকি যা খরচ সেগুলো মেটানোর চেষ্টা করছে। এখন তুমি কোনো একটা খারাপ কিছু করলে, তাহলে তার দ্বারা কারা প্রভাবিত হবে? তোমার পিতামাতা প্রভাবিত হবে, তোমার পরিবার প্রভাবিত হবে, তাই তো? এখন তুমি যদি মনে করো যে আমি ইচ্ছে মতো যা খুশি করব, আনবাউন্ডেড জীবনযাপন করব, যখন যেখানে খুশি ইচ্ছে মতো চলে যাব, যা খুশি করব, তুমি তেমনটি কি এখন করতে পারবে? এই মুহূর্তে তুমি সেটা করতে পারবে না। তার কারণ মানুষ সামাজিক জীব, সমাজের একটা বন্ধনের মধ্যে সে থাকে, তাছাড়া তোমার একটা নিজস্ব পরিবার আছে, তাদের মতামত তোমার উপরে কি হলো, তোমার কাজের উপরে ডিপেন্ড করে। এখন কি হলো, যখন দেখা গেল তুমি কোনো একটা কিছু উদ্ভট কিছু করতে চাইলে তখন তোমার পরিবার সেটাকে অপোজ করার চেষ্টা করবে, তাই তো? এবার দেখো, তার মানে একটা জিনিস এখান থেকে বোঝাতে চাইলাম যে তুমি এখন ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারবে না, তার কারণ তোমার পিতামাতা তোমাকে বাধা দেবে বা কেউ না কেউ তোমাকে বাধা দেবে। তাহলে তুমি ডিপেন্ডেন্ট হলে না ইন্ডিপেন্ডেন্ট হলে? তুমি হয়ে গেলে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তুমি হয়ে গেলে ডিপেন্ডেন্ট, তাই তো? তার মানে কোনো
ব্যক্তি অর্থাৎ তুমি মনে করো তুমি এখন ডিপেন্ডেন্ট, কারুর দ্বারা প্রভাবিত, অর্থাৎ সে যেভাবে পরিচালিত করবে তোমাকে অনেক ক্ষেত্রে সেইভাবে পরিচালিত হতে হবে। তাহলে দেখো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি। দেখো আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন নিচ্ছি, যে ইকুয়েশনের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করেছি। এই যে ইকুয়েশনে দেখো when x is equal to 0 বসাবো আমরা, তখন y কত হবে, x যখন 0 বসাবো তাহলে 0 স্কোয়ার, তাহলে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু হবে 0 স্কোয়ার which is equal to 0। যখন x ইকুয়াল টু আমি 2 বসাবো তখন y কত হবে, y ইকুয়াল টু x এর জায়গায় 2 বসালাম মাথায় স্কোয়ার, তাহলে y ইকুয়াল টু 4। আমি যখন x ইকুয়াল টু 3 বসাবো তখন y ইকুয়াল টু 3 স্কোয়ার which is equal to 9। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার x এর মান আমি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে y এর মানও চেঞ্জ হচ্ছে। তার মানে here the value of x and y, here the value of x and y both are changing। তাহলে যখন আমি x কে চেঞ্জ করছি তখন y ও চেঞ্জ হচ্ছে। তার মানে x এর সামান্য পরিবর্তনে y এরও কিছু পরিবর্তন আসছে, এটাই আমরা বোঝাতে চাইছি। অর্থাৎ তোমাকে যদি আঘাত করি সেই আঘাতের প্রভাব তোমার বাড়ি গিয়েও পড়বে, এটাই বোঝাতে চেয়েছিলাম। এক্স্যাক্টলি এখানেও তাই দেখো when we are changing the value of x, the value of y is also changing with respect to x। তাহলে x পরিবর্তন হলে y পরিবর্তন হয়, তাহলে আগে কার পরিবর্তন হচ্ছে, x এর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা x কে পরিবর্তন করলেই দেখা যাচ্ছে y পরিবর্তন হচ্ছে। অর্থাৎ y is also variable and x is also variable, but y is dependent variable। কেন, কার উপরে ডিপেন্ড করে, x এর উপরে ডিপেন্ড করে। x এর মান আমরা যা দেব y এর মান তার ভিত্তিতে হবে, তাই তো। তার মানে here x is independent variable and y is dependent variable। কেননা y এর মান x এর মানের উপরে নির্ভরশীল, y এর মান x এর মানের উপরে নির্ভরশীল। তার মানে এক্ষেত্রে যেহেতু এই পার্টিকুলার ক্ষেত্রে যেহেতু আমরা x টাকে চেঞ্জ করছি এবং তার ফলস্বরূপ y টা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাই এখানে কারণ হলো x এর পরিবর্তন, ঠিক আছে, আর ফল হলো y এর পরিবর্তন, তাই তো। তাহলে আমরা যে কারণ সেট করেছি সেটা কি, এখানে x এর পরিবর্তন। তাহলে x এর পরিবর্তন আগে হচ্ছে, তাই x is here x is independent variable। পরিবর্তন তো x এর হচ্ছে y এর হচ্ছে, তাহলে here x is independent variable but y is dependent variable। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হলো যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, চলো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো রিয়েল এবং ইমাজিনারি ভ্যারিয়েবল। রিয়েল ভ্যারিয়েবল কি জিনিস, রিয়েল ভ্যারিয়েবল কি জিনিস এবং ইমাজিনারি ভ্যারিয়েবল কি জিনিস। রিয়েল ভ্যারিয়েবল কি দেখি আমরা একটা ইকুয়েশনের সাহায্যে বুঝি। z ইকুয়াল টু তুমি লিখলে x প্লাস i y, সরি আমরা রিয়েল ভ্যারিয়েবল পড়ছি। আচ্ছা ঠিক আছে, লিখি x প্লাস i y। হিয়ার i is a number which is root over of -1। i is a number which value is root over of -1। তাহলে i একটি সংখ্যা যার মান root over of -1, ঠিক আছে। আচ্ছা, এই সংখ্যাটার একটা বিশেষ নাম আছে যাকে আমরা i দ্বারা লিখি মাইনাস root over of -1। এই যে এটাকে আমরা বলি কি সেটাই আমরা জানার চেষ্টা করব। এটা হচ্ছে ইউনিট ইমাজিনারি নাম্বার, অর্থাৎ একক জটিল সংখ্যা, ইউনিট ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে এটাকে আমরা বলি ইউনিট ইমাজিনারি নাম্বার, ঠিক আছে।
আচ্ছা চলো, সাপোজ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এবার তার মানে আমরা বলতে পারি যে এখানে এক্স জেড নামক কোয়ান্টিটিটা, জেড নামক যে কোয়ান্টিটিটা রয়েছে সেই কোয়ান্টিটিটা দুটো পদ নিয়ে গঠিত হয়েছে। ফার্স্ট টার্মে এটা হলো ফার্স্ট টার্ম আর এটা হলো সেকেন্ড টার্ম, তাহলে এটা হলো সেকেন্ড টার্ম। তাহলে দুটো পদ নিয়ে গঠিত হয়েছে এই জেড নামক যে আমরা কোয়ান্টিটিস পেয়েছি, সেই কোয়ান্টিটি পেয়েছি, সেই কোয়ান্টিটিটা আসলে প্রথম টার্ম এক্স এবং দ্বিতীয় টার্মে আই ওয়াই এই দুটোর যোগফল রূপে আছে, অর্থাৎ এই দুটো নিয়ে গঠিত। এবার দেখো হিয়ার মানে এখানে এক্স এর ভ্যালু যদি আমরা পরিবর্তন করি তাহলেও জেড এর ভ্যালু পরিবর্তন হবে। ঠিক সিমিলারলি ওয়াই এর ভ্যালুও যদি আমরা পরিবর্তন করি তাহলেও জেড এর মানে পরিবর্তন আসবে। দেখো আই এর মান আমরা √(-1) লিখলাম, তার সঙ্গে ওয়াই এর সঙ্গে ওয়াই হিসেবে যদি আমি 1 গুণ করি বা 2 গুণ করি, 3 গুণ করি, তাহলে আলাদা আলাদা ভ্যালু পাওয়া যাবে। দেখো এখানে যদি সাপোজ আই ওয়াই ইকুয়াল টু, আমি কি পাবো দেখি, যখন ওয়াই ইকুয়াল টু 1 তখন এটা হবে কত, এটা হবে তখন আই, তাই তো। যখন ওয়াই ইকুয়াল টু 2 তখন এটা কত হবে দেখি, তাহলে আই ইন্টু 2, তাহলে কত পাওয়া যাবে 2i। যখন ওয়াই ইকুয়াল টু 3 তখন এটা কত হবে আই ইন্টু 3 অর্থাৎ 3i। এখন আই মানে কি, আই মানে তো √(-1), তাহলে এখানে কত 2 ইন্টু √(-1), এখানে কত 3 ইন্টু √(-1). এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো এতদিন পর্যন্ত এরকম নাম্বার তুমি বাস্তবে ইউজ করেছো, করনি, সেই জন্য এইগুলো কাল্পনিক সংখ্যা। তাহলে এই যে সংখ্যা ইমাজিনারি নাম্বার, এদেরকে বলা হয় ইমাজিনারি নাম্বার। তার মানে দেখলাম জেড নামক যে কোয়ান্টিটিটা এখানে রয়েছে তার দুটো পার্ট রয়েছে, একটা রিয়েল পার্ট, এটাকে বলা হয় রিয়েল পার্ট, আর এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, এই অংশটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ঠিক আছে, বোঝা গেল? তার মানে দেখো এই যে ইমাজিনারি পার্টটা রয়েছে তার উপরেও তো জেড এর ভ্যালু ডিপেন্ড করে, কেননা ওয়াই এর মান চেঞ্জ করলেও তো জেড চেঞ্জ হচ্ছে। ওয়াই এর মান চেঞ্জ করছে মানে এই যে ইমাজিনারি নাম্বারটা রয়েছে, এই গুণফল হয়ে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটাও তো চেঞ্জ হচ্ছে, তাহলে জেড এর ভ্যালুও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই যে সেকেন্ড পার্টটা রয়েছে আই ওয়াই, সেটা হচ্ছে ইমাজিনারি ভ্যারিয়েবল। ঠিক আছে, সেটা হচ্ছে ইমাজিনারি ভ্যারিয়েবল। এবং এই যে প্রথম পার্টটা রয়েছে সেটা হচ্ছে রিয়েল ভ্যারিয়েবল। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইমাজিনারি ভ্যারিয়েবল, এই নিয়ে আমরা কিন্তু কোনো আলোচনা করব না, আমাদের মনে রাখার দরকারও নেই। ফিজিক্সে আমরা আপাতত যেগুলো ব্যবহার করব সেখানে আমরা এই ইমাজিনারি ভ্যারিয়েবল নিয়ে কোনো আলোচনা করব না, আমরা রিয়েল ভ্যারিয়েবল নিয়েই কাজকর্ম করব। সেই জন্য আমাদের রিয়েল ভ্যারিয়েবল সম্বন্ধেই এক্স্যাক্টলি ধারণাটা থাকলেই হবে। ঠিক আছে, তো চলো ভ্যারিয়েবল পুরোটাই ক্লিয়ার আলোচনা হয়ে গেল। এখন ভ্যারিয়েবলটা আমি মুছে দিই। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি, সেটা হলো কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা আলোচনা করব কনস্ট্যান্ট। তাহলে প্রথমেই আমি কনস্ট্যান্টের আলোচনা বলে দিয়েছি। যে উদাহরণটা আমি দিয়েছিলাম রাইস ভেন্ডরের উদাহরণটা, সেখানে কি ছিল, চালের প্রতি কেজি দাম ছিল 50 টাকা, যেটা ফিক্সড ভ্যালু, অর্থাৎ ওটার কোনো পরিবর্তন হচ্ছিল না, কাস্টমার বিভিন্ন হলেও ওটা সবার ক্ষেত্রে একই ছিল, অর্থাৎ যেখানে কোনো পরিবর্তন হয় না যে রাশির, সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আবার আমরা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। সাপোজ y ইকুয়াল টু 3x প্লাস 6, এই যে রাশিটা রয়েছে এখানে দেখো y কার উপরে, কোন রাশিটার উপরে ডিপেন্ড করে, x এর উপরে ডিপেন্ড করে। তার মানে হিয়ার y is dependent on x। তার মানে x এর ভ্যালু যদি চেঞ্জ হয়, if we change the value of x, the value of y will definitely কি হবে, চেঞ্জ হবে। তাহলে যদি x এর মান আমরা পরিবর্তন করি তাহলে y এর মানও এখানে পরিবর্তন হবে, তাই তো? আচ্ছা, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বোঝো, when x ইকুয়াল টু আমরা 0 বসাবো তখন y ইকুয়াল টু এখানে কত পাবো, দেন y ইকুয়াল টু কত, 3 ইন্টু 0 প্লাস 6 এটা পাবো।
তাই তো? তাহলে সেক্ষেত্রে পেলাম কত ভ্যালুটা পেলাম 6। এবার when x equal to 1 then y equal to কত 3 into 1 plus 6 equal to কত 3 into 1 3 তাহলে 9। when x equal to 2 then y is equal to কত 3 into 2 plus 6 তাই তো? তাহলে কত হয় 12। এই যে পার্টটা দেখছো সেকেন্ড টার্ম, এখানে y, এখানে ফার্স্ট টার্ম কোনটা? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা কোনটা? সেকেন্ড টার্ম। তাহলে সেকেন্ড টার্মে কি রয়েছে? 6 রয়েছে, ওনলি 6 হুইচ ইজ আ নাম্বার, একটা সংখ্যা। কিন্তু হিয়ার ইন দ্য ফার্স্ট টার্ম দেয়ার ইজ আ ভ্যারিয়েবল x, তাহলে প্রথম টার্মে একটা ভ্যারিয়েবল x রয়েছে, তাই তো? যে x এর মান পরিবর্তন হলে ফার্স্ট টার্মটার ভ্যালুই পরিবর্তন হয়ে যায়, প্রথম টার্ম সেটারই ভ্যালু পরিবর্তন হয়ে যায়। দেখো x এর ভ্যালু যখন 0 তখন ফার্স্ট টার্মটা 0, x এর ভ্যালু যখন 1 তখন ফার্স্ট টার্মটার ভ্যালু 3, x এর ভ্যালু যখন 2 তখন ফার্স্ট টার্মটার ভ্যালু 6, তাই তো? তার মানে x এর মান পরিবর্তন হলে ফার্স্ট টার্মের মান পরিবর্তন হচ্ছে, কিন্তু সেকেন্ড টার্ম অলওয়েজ আনঅল্টার্ড। দেখো সেকেন্ড টার্ম অলওয়েজ আনঅল্টার্ড, অর্থাৎ সেকেন্ড টার্মের কখনো পরিবর্তন হয়নি, তাই তো? তার মানে এখানে এই যে রাশিতে সেকেন্ড টার্মটা এই এক্স এর পরিবর্তনের উপরে ডিপেন্ডই করে না, ও নিজের মতো একই থাকে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা কোয়ান্টিটি যদি পরিবর্তনশীল না হয়, অর্থাৎ সময়ের সঙ্গে হোক বা কোনো একটা কিছুর রেসপেক্টে তার যদি কোনো পরিবর্তন না হয়, এখানে আমরা গাণিতিকভাবে উদাহরণটা দিয়েছি, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটিসের ক্ষেত্রেও এই একইভাবেই জিনিসটা প্রযোজ্য, যে যদি দেখো সমান সময়ের ব্যবধানে যদি কণা সমান দূরত্ব অতিক্রম করে, তাকে কণা, তাহলে আমরা তাকে কি বলি? সমবেগে গতিশীল কণা বলি। তার মানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তাই প্রত্যেক ক্ষেত্রে দূরত্ব আর সময়ের অনুপাত একই থাকছে, তাহলে ওইটাকে আমরা বলি সমবেগ, তাই তো? তার মানে সর্বমুহূর্তেই বেগ সমান থাকছে, তাই বেগের পরিবর্তন ওখানে কত? 0, বেগের কোনো পরিবর্তন নেই। তাহলে পরিবর্তন যদি না হয় তাহলে তখন আমরা বলতে পারবো বেগ ওখানে কি? ধ্রুবক। আমরা বলতে পারবো বেগ ওখানে ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে হুইচ ইজ মানে কনস্ট্যান্ট কোয়ান্টিটি। কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাইছি, সেটাই হলো ক্যালকুলাসের বেসিক। এবার আমরা অ্যাপ্লিকেশন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ফাংশন? ফাংশন বলতে আমরা বুঝি অপেক্ষক। ফাংশনের বাংলা অপেক্ষক, ওই যে ডান সাঙ্গামা নয়, কিন্তু ফাংশনের বাংলা হলো অপেক্ষক। তাহলে অপেক্ষক কি জিনিস আমরা এবার সেটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তাহলে অপেক্ষক নিয়েই মূলত আমরা এবার আলোচনা করব। তো এই উদাহরণ দিয়েই আমরা আলোচনাটা করতে পারতাম, কিন্তু তোমাদের আরো বেসিক থেকে আলোচনা করার জন্য আমি এটা মুছে দিলাম। তো চলো ফাংশন কি জিনিস দেখে নেওয়া যাক। সাপোজ y ইজ ইকুয়াল টু এক্স। আমি লিখলাম y ইকুয়াল টু এক্স, অর্থাৎ দুটো রাশির মধ্যে, দুটো অজানা রাশির মধ্যে রিলেশন অর্থাৎ সম্পর্ক প্রকাশ করলাম আমি এই ইকুয়েশনের মাধ্যমে। তাহলে এই ইকুয়েশন কি করছে? আসলে দুটো এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, ঠিক আছে? এখানে দেখো এক্স এর ভ্যালু যদি আমি 0 বলি তখন ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। এক্স এর মান যদি আমি 1 বলি তাহলে ওয়াই এর মানও 1 হয়ে যাবে। সিমিলারলি চলতেই থাকবে, এক্স এর মান আমি যা বসাবো ওয়াই এর মানও সেই অনুপাতে মান পাওয়া যাবে। তাহলে দেখো এক্স এর মান যা বসাবো ওয়াই এর মান তাই পাওয়া যাবে। এক্স এর একটি মাত্র মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে যদি দুটো রাশির মধ্যে সম্পর্ক এমন হয় যে একটি রাশির একটি মাত্র মানের জন্য অপর রাশিটিরও একটি মাত্র ইউনিক মান পাওয়া যায়, তবে সেই ধরনের সম্পর্ককে আমরা বলি অপেক্ষকীয় সম্পর্ক বা ফাংশনাল রিলেশন। তাহলে এই যে সম্পর্ক সেইটাকেই আমরা বলি ফাংশন। এই যে ফাংশনাল রিলেশন বললাম, এই রিলেশনটাকেই আমরা বলি আসলে ফাংশন, ঠিক আছে? বোঝা গেল? বা অপেক্ষক আমরা বলে থাকি। এবার উদাহরণটা আরেকটুখানি আমরা এক্সটেন্ড করি। সাপোজ
y ইকুয়াল টু দেওয়া রয়েছে 3x, ঠিক আছে। এখন তুমি দেখো যে এখানে x এর একটি মাত্র মানের জন্য y এর কটি মান পাওয়া যায়। দেখো এখানে যখন x ইকুয়াল টু আমি 1 বসাবো তখন y কত পাবো, x এর জায়গায় 1 বসালে 3 গুণ 1 তাহলে কত পাওয়া যাবে, 3 পাওয়া যাবে। আচ্ছা x এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে y এর ইকুয়াল টু কত পাবো, 2 বসালে কত, 3 ইন্টু 2 তাহলে পাওয়া যাবে 6। আবার x এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে y ইকুয়াল টু কত পাবো, 3 ইন্টু 3 অর্থাৎ 9। এরকম ভাবেই আমি চলতে থাকবো। তাহলে এখানেও আমি দেখলাম x এর একটি মাত্র মানের জন্য y এর কটি মান পাওয়া যায়, একটিই পাওয়া যায়। একযোগে x এর মান যদি আমি 1 ভাবি তাহলে y এর মান তখন 3 হবে, আর কোনো অপশান নেই, তাই তো। x এর মান যখন 1 তখন 3 ছাড়া y এর মান আর কিছু কি হতে পারবে, পারবেই না, তাই তো। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারছি যে x এর একটি মাত্র মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। অর্থাৎ এখানেও দুটো রাশির মধ্যে সম্পর্ক এমন যাতে x এর একটি মাত্র মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তাই তো। তাহলে এটাও একটা অপেক্ষকীয় সম্পর্ক। ঠিক এরকম করে যদি আমরা এটা বলতাম যে y ইকুয়াল টু 3x প্লাস 6, যে উদাহরণটা আমরা আগে নিয়েছিলাম, ঠিক আছে, তাহলেও আমরা দেখতে পাবো x এর বিভিন্ন মানের জন্য y এর ঠিক x এর মান আমি যখন 1 বসাবো তাহলে এক্ষেত্রে দেখি x এর মান যখন আমি 1 বসাবো তখন y এর মান কত, x এর মান 1 বসালে y এর মান তখন 9, তাহলে y এর মান 9 হয়ে গেল। x এর মান যখন 2 বসাবো তখন y এর মান কত হবে, x এর মান 2 বসালাম তাহলে 3 2 6 6 6 12, তাহলে y ইকুয়াল টু 12। এরকম ভাবে চলতে থাকবে। তাহলে দেখো যখন x এর একটি মাত্র মান বসাচ্ছি, x ইকুয়াল টু 1 বসাচ্ছি, তখন y এর মান 9 বেরিয়েছে। 9 ছাড়া y এর মান কি আর কিছু হতে পারে, এই প্লাস 9 ছাড়া y এর মান কি আর কিছু হতে পারে, একদম পারে না, তাই তো। তার মানে আমরা বলতে পারি যে এটাও একটা অপেক্ষকীয় সম্পর্ক, ঠিক আছে। কিন্তু এই প্রথম দুটো সম্পর্কে এটাতে এবং এটাতে দেখো কোনো কনস্ট্যান্ট টার্ম কি ছিল, দেখো এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম ছিল না। আমি মনে করলে বলতে পারি যে এর সঙ্গে শূন্য ছিল, তার মানে শূন্যটাকেও একটা কনস্ট্যান্ট রূপে আমরা ধরতে পারি। আচ্ছা পরের টার্মে দেখো এখানে 3 ছিল কিন্তু x এর সঙ্গে, অর্থাৎ ভ্যারিয়েবলের সঙ্গে গুণ ফর্মে, অর্থাৎ ধ্রুবক রাশি ভ্যারিয়েবলের সঙ্গে গুণ ফর্মেও থাকতে পারে। কিন্তু এখানে দেখো ভ্যারিয়েবলের সঙ্গে ধ্রুবক রাশি গুণ ফর্মে আছে, আবার আলাদাভাবে একটা ধ্রুবক রাশি যোগফল রূপে সেকেন্ড টার্মে অবস্থান করেছে, ঠিক আছে। তাহলে এই যে সম্পর্কগুলো আমরা বললাম এই সবই হলো অপেক্ষকীয় সম্পর্ক। কিন্তু দেখো মজার জিনিস হলো এইটা যে সাপোজ y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই যে সম্পর্কটা রয়েছে এখানেও x আর y দুটো রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করেছি আমরা, তাই তো। তাহলে এটাকে কি আমরা অপেক্ষকীয় সম্পর্ক বলতে পারবো না, পারবো না। দেখো যদি ভালো করে হিসাব করে দেখি তাহলে এখানে y ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, প্লাস মাইনাস রুট ওভার অফ x লিখতে পারবো, তাই তো। তার মানে y মে বি প্লাস রুট এক্স or y also be minus root x, তাহলে y the value of y may be plus root over of x may be minus root over of x। তার মানে এই যে রিলেশন সেই রিলেশনের মাধ্যমে আমরা আসলে একটি সম্পর্ককে নয় দুটো অপেক্ষকীয় সম্পর্ককে প্রকাশ করছি, তাই তো। দুটো অপেক্ষকীয় সম্পর্ককে আমরা প্রকাশ করছি। দেখো যখন তুমি x এর মান 1 বসাবে তখন দেখো x এর মান যখন তুমি 1 বসাবে তখন তুমি এটা থেকে কি পাবে, এটা থেকে তুমি পাবে y ইকুয়াল টু প্লাস রুট অফ 1, কিন্তু এটার থেকে তুমি কি পাবে y ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ 1। সিমিলারলি তুমি যদি 2 বসাও তাহলে রুটের মধ্যে 2 থেকে যাবে, তাহলে মানে প্লাস এবং মাইনাস দুটো করে ভ্যালু পাওয়া যাবে। তাহলে x এর একটি মাত্র মানের জন্য y এর দুটি মাত্র মান মানে দুটি মান পাওয়া যাচ্ছে, তাহলে এই সম্পর্ককে তো আমি অপেক্ষকীয় সম্পর্ক বলতে পারবো না। তার কারণ অপেক্ষকীয় সম্পর্ক আমি বলেছিলাম যে দুটো রাশির মধ্যে সম্পর্কটি এমনভাবে গঠিত হবে যে একটি রাশির একটি মাত্র মানের জন্য অপর রাশির একটি মাত্র মান থাকবে, তবেই তাকে অপেক্ষকীয় সম্পর্ক বলতে পারবো। তার মানে এক্ষেত্রে এটাকে আমরা অপেক্ষকীয় সম্পর্ক বলতে পারবো না সরাসরি, যদিও এটা দুটো অপেক্ষকীয় সম্পর্কের সংমিশ্রণেই তৈরি হয়েছে,
ঠিক আছে, তাহলে অপেক্ষকীয় সম্পর্ক চেনা আমাদের ক্ষেত্রে খুবই জরুরি। ঠিক আছে, তাহলে আমরা ফাংশন সম্বন্ধে আলোচনা করলাম, অপেক্ষক সম্বন্ধে আলোচনা করলাম। দেখো অপেক্ষক মূলত কেন এই অপেক্ষক নাম দেওয়া হলো, ওয়াই অপেক্ষা করছে এক্স এর মানের জন্য, এক্স এর একটা মান দিলেই সঙ্গে সঙ্গে ওয়াই এর একটা মান খুঁজে পাওয়া যায়। সাপোজ এক্স এর মান 2 দিলাম, তাহলে আমি বলতে পারো ওয়াই ইজ 2, এক্স ইজ ইকুয়াল টু 3 বললাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। তার মানে এক্স ওয়াই এর ওপরে নির্ভর, মানে ওয়াই এক্স এর উপরে নির্ভর করছে, এক্স যে মানটা পাচ্ছে ওয়াই সেই অনুসারে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ তার একটা মান তৈরি হচ্ছে। তাহলে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর একটি মাত্র নির্দিষ্ট মান থাকছে, সেই জন্য এই সম্পর্ককে আমরা বলি অপেক্ষকীয় সম্পর্ক। তাহলে আমরা বুঝলাম অপেক্ষকীয় সম্পর্ক কি জিনিস। ঠিক আছে, এবার দেখো এই অপেক্ষকীয় সম্পর্কটা তো আমরা বুঝলাম, এই যে অপেক্ষকীয় সম্পর্ককে আমরা লিখব কেমন ভাবে আলোচনা করব এই বিষয়ে নেক্সট আলোচনায় আমরা সেই বিষয় সম্বন্ধে একটু জানি। সাপোজ y ইজ ইকুয়াল টু 3x প্লাস 6, এই যে ইকুয়েশনটা আমরা নিলাম এটা একটা অপেক্ষকীয় সম্পর্ক, তার কারণ এখানে x এর একটি মাত্র মানের জন্য y এর 1 অ্যান্ড ওয়ানলি ভ্যালু থাকতে পারে, একটাই মাত্র মান থাকতে পারে, সেই জন্য এটাও একটা অপেক্ষকীয় সম্পর্ক, তাই তো। এবার দেখো এখানে y কার মানের উপরে নির্ভরশীল, x এর মানের উপরে নির্ভরশীল, তাই তো। তার মানে এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং y ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই তো। তার মানে y x এর মানের উপরে নির্ভরশীল, তাই তো। তার মানে y x এর অপেক্ষা করে, তাই আমরা বলবো y হলো x এর একটি অপেক্ষক, y হলো x এর একটি অপেক্ষক। ইংলিশে আমরা কেমন করে লিখি, y is a function of x, তাহলে আমরা লিখলাম y is a function of x। তাহলে এই রিলেশনটার সাহায্যে, মানে এই যে রিলেশনটা, সেই রিলেশনটা আমরা বললাম কেমন ভাবে বলতে পারলাম এই রিলেশনটা দেখে, যে এখানে y x এর একটি ফাংশন, y is a function of x, তাই তো। কিন্তু আমরা তো ফাঁকিবাজ, এত বড় লম্বা কথা বারবার কেন বলবো, তাহলে একে আমরা কিভাবে প্রকাশ করি দেখো, আমরা y is a function of x এরকম করে না বলে ম্যাথমেটিক্যালি আমরা ওটাকে এমন ভাবে লিখতে পারি, y is equal to function of x, এই যে ব্র্যাকেটের সাহায্যে এই অফ কথাটা আমরা বলে দিলাম, এই অফ কথাটা আমরা এই ব্র্যাকেটের সাহায্যে বলে দিলাম, ঠিক আছে। তাহলে y is a function of x, তাই তো। তার মানে এই fx-টা, এই যে f of x, আমরা fx-ই মাঝে মাঝে বলে ফেলি কিন্তু এটা আসলে f of x, তাহলে y is a function of x, সেটাকে আমরা কেমন করে লিখবো, y equal to f of x এমন ভাবে লিখবো। তাহলে এই f of x এর সাহায্যে কোন রিলেশনটাকে আমি ডিনোট করার চেষ্টা করছি, এই রিলেশনটাকে ডিনোট করার চেষ্টা করছি, তাই এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, 3x plus 6, তাই তো। তার মানে আমরা y equal to 3x plus 6 যেমন লিখতে পারলাম, তেমন করে আমরা এরকম শুধু বলতে পারবো যে f of x equal to 3x plus 6, তাহলে here function of x is equal to 3x plus 6। তাহলে ফাংশনকে আমরা প্রকাশ করি কেমন ভাবে, a y equal to function of x এরকম ভাবে। এবার দেখো ভৌত বিজ্ঞানে এই যে মূল সমস্যাটা কোথায় হবে, বা আমাদের কি কাজে ক্যালকুলাস এক্স্যাক্টলি লাগবে। এত সময় পর্যন্ত আমরা একটা অপেক্ষকীয় সম্পর্ক যখন বুঝে গিয়েছি, তখন এবার নেক্সট স্টেপে আমরা খুব সহজেই অগ্রসর হতে পারবো। দেখো যদি x এর মান পরিবর্তন হয়ে যায় তাহলে y এর মান পরিবর্তন হয়, তার মানে x এর মান বেশি পরিবর্তন হলে y এর মান বেশি বেশি পরিবর্তন হবে, তাই তো। তাহলে x এর মান সামান্য পরিবর্তন হলে y এর মানে সামান্য পরিবর্তন আসবে, তাহলে x এর মান সামান্য পরিবর্তন হলে y এর মান সামান্য পরিবর্তন হয়, কিন্তু x এর মান বৃহৎ পরিবর্তন হলে y এর মানে বৃহৎ পরিবর্তন আসে। এই যে আমরা পরিবর্তন নিয়ে বারবার আলোচনা করছি, এই যে পরিবর্তন, এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ এই ফাংশনাল রিলেশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা ভ্যারিয়েবলের কি পরিমাণ পরিবর্তন হলে, অর্থাৎ যে উদাহরণটা দিয়েছিলাম, তোমাকে কত পরিমাণ মার দিলে তোমার পিতামাতা এসে আমাকে মারবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তোমার অল্প যদি শাসন করার জন্য মেরে থাকি, তাহলে তুমি যদি বাড়ি গিয়ে কান্না করে মিথ্যে কথা বলে তুমি যদি বেশি করে বোঝাও, তাহলে উল্টো করে মার খেয়ে যাবে। কিন্তু
যদি প্রকৃতপক্ষে আমি তোমাকে মেরে থাকি তাহলে তাদের আঘাতের পরিমাণ বেশি হবে, তারা আমাকে বেশি বেশি করে এসে মারবে, তাই তো? তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে এক্স এর সামান্য যদি পরিবর্তন হয় তাহলে ওয়াই এর পরিবর্তন সামান্য হবে। তার মানে এবার আমাদের একটা প্রশ্ন আসা উচিত যে এক্স এর এক্স্যাক্টলি কি পরিবর্তন হলে ওয়াই এর এক্স্যাক্টলি কি পরিবর্তন হয়। তাহলে এক্স এর যদি সামান্য কিছু পরিবর্তন হয় তাহলে ওয়াই এর সামান্য কি পরিবর্তন হবে। তোমাকে যদি একটুখানি মারি তাহলে সেক্ষেত্রে তোমার কি পরিবর্তন হচ্ছে এবং সেই অনুপাতে তোমার বাড়ির প্রভাব এক্স্যাক্টলি কি পড়ছে সেই জিনিসটাই আমরা এবার জানার চেষ্টা করব এই ক্যালকুলাসের মাধ্যমে। অর্থাৎ যখন দুটো রাশি পরস্পরের সঙ্গে এরকমভাবে একটা অপেক্ষকীয় সম্পর্কের মাধ্যমে জড়িত অবস্থায় থাকবে তখন তার মধ্যে যে কোনো একটি রাশির মানের সামান্য পরিবর্তন এলে অপর রাশিটার মানে কি ধরনের পরিবর্তন হয় আমরা সেটাই এই অপেক্ষকীয় সম্পর্ক থেকে আমরা ক্যালকুলাসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যেখান থেকে আমরা বেগ, ত্বরণ, সরণ, এই যে বিভিন্ন যে রাশিগুলো রয়েছে মানে বেগ, ত্বরণ, এই যে রাশিগুলো রয়েছে সেগুলোকে আমরা বার করতে পারবো। তো ঠিক আছে, আলোচনা করা যাবে নেক্সট দিন। অর্থাৎ এই যে সিরিজটা চলছে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনের সিরিজ, সেই সিরিজে ফার্স্ট আমি এই ক্যালকুলাসের ভিডিওগুলোই করছি, কেননা তোমাদের যাদের ম্যাথমেটিক্স নেই তাদের ক্যালকুলাস সম্বন্ধে একটা ধোঁয়াশা থেকেই যাবে, কিন্তু আমরা যখন ক্যালকুলাসটাকে বিভিন্ন জায়গায় ইউজ করব তখন তোমরা বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে পড়তে থাকবে। সেই কারণের জন্য ক্যালকুলাসটা খুবই খুবই জরুরি। ঠিক আছে, তো চলো আজকে শেষ করা যাক এই পর্যন্তই। ক্যালকুলাসের ইন্ট্রোডাক্টরি মানে একেবারে পুরো ইন্ট্রোডাকশন ছিল এটা। এইবার আমরা নেক্সট পার্টে ক্যালকুলাসের ফাংশন যখন আমরা একবার রেডি করে ফেলেছি তখন আমরা এইবার হিসাবে চলে যাব যে কিভাবে কার কি পরিমাণ পরিবর্তন হলে কার কি পরিমাণ পরিবর্তন হয়, অর্থাৎ একটি রাশির সামান্য পরিবর্তন হলে অপর রাশির কি ধরনের পরিবর্তন আসে, এটাই যখন আমরা জেনে ফেলবো তখন আমরা প্রকৃত ক্যালকুলাসে ঢুকে যাব। তো চলো নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা হবে। আপাতত এই পর্যন্ত থাকলো। যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, আর যদি এর মধ্যে ভালো লাগা থাকে তবেও অবশ্যই জানাবে, মোটিভেশন মিলবে যাতে পরবর্তী ক্ষেত্রে আরও ডেভেলপ করতে পারি নিজেকে এবং তোমাদেরকে আরও বেশি প্রোভাইড করতে পারি। তো সেই জন্য জানিও। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।